আসসালামু আলাইকুম বন্ধুরা। আমেরিকার মতো একটি দেশ যেখানে মিনস নামের একটি কোম্পানি স্কেপ রুম নামের এমন একটি ঘর বানায় যেখানে বুদ্ধি, ভয় আর মানুষের জীবন সবকিছুই একটা নিষ্ঠুর খেলার অংশ। আপনাকে দেওয়া হবে নির্দিষ্ট একটা সময়, আর এই সময়ের মধ্যে ঘরে থাকা পাজেল পূরণ করে ঘর থেকে বের হতে হবে আপনাকে। আর যদি সময় থাকতে পাজেল সলভ করতে না পারেন, তাহলে হয়তো আগুনে পুড়ে, না হয় বরফে জমে মরতে হবে। আর যদি প্রত্যেকটি পাজল সলভ করে বের হতে পারেন, তাহলে আপনাকে দেওয়া হবে পুরো $10,000। আর এই খেলায় অংশ নেয় আমেরিকার 6 জন মানুষ। তাহলে কি তারা বুদ্ধি খাটিয়ে সবগুলো পাজল সলভ করে সেই ঘর থেকে বের হতে পারবে, নাকি সেখানেই তাদের ভয়ঙ্কর মৃত্যু হবে? তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে আমরা বেন নামের একজনকে দেখতে পাই, যে কিনা আটকে ছিল সেই স্কেপ রুমে, যেখানে আমরা একটি পাজেল দেখতে পাই। আসলে বেনকে সেই পাজেল পূরণ করে ঘর থেকে বের হওয়ার দরজা খুলতে হবে, কিন্তু সময় ছিল খুবই কম। মুহূর্তের মধ্যে সেই ঘরটা শ্রিঙ্ক করতে থাকে। বেন যদি সময় মতো পাজেল পূরণ করতে না পারে, তাহলে সে সেখানে পৃষ্ঠ হয়ে মারা যাবে। যার জন্য সে ঘর থেকে বিভিন্ন ক্লু খুঁজতে থাকে, এবং সেখানে সে একটি বই পায় যেখানে লেখা ছিল এট এনি পয়েন্ট অফ হিস্ট্রি টু ওয়াচ অ্যানাদার ডাই। অর্থাৎ তাকে এমন কিছু দেখতে হবে যেখানে মানুষ মরতে চলেছে, এবং সেখানে সময়ের রহস্য উন্মোচন করতে বলা হয়। মুহূর্তের মধ্যে বেন সেখানে দেয়ালে থাকা একটি পেন্টিং এর কাছে যায়, এবং পেন্টিংটি দেখে মনে হচ্ছিল সেটা কোনো সময়ের কাটাকে নির্দেশ করছে। বেন খুব দ্রুতই সেই পাজেল সলভ করার জন্য একটি সংখ্যা পেয়ে যায় 4862, এবং বেন সংখ্যা অনুযায়ী সেই পাজেল সলভ করে ফেলে। কিন্তু বেন অনেক দেরি করে ফেলে, যার জন্য পাজেল সলভ করার পরও ঘরটি শ্রিঙ্ক করা থামায় না। আর এখান থেকে কাহিনী চলে যায় 3 দিন আগে, যেখানে আমরা জয়ী নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ফিজিক্স ক্লাসে বসেছিল, এবং সে তার স্যারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হঠাৎ করে থেমে যায়। আসলে জয়ী খুব মেধাবী ছিল, কিন্তু সে ছিল একজন ইন্ট্রোভার্ট, যার জন্য সে মানুষজনের সাথে বেশি একটা কথা বলে না। অন্যদিকে আমরা জেসন এবং বেনকে দেখতে পাই। আসলে বেন ছিল একজন সাধারণ গ্রোসারি স্টোর ম্যানেজার, এবং বেন খুবই শান্ত প্রকৃতির একজন ছেলে। আর এখান থেকে আমরা জানতে পারি আসলে বেনের জীবনে এখন কোনো কিছুই ঠিক যাচ্ছে না। সে তার বসকে বলে সে ক্যাশ কাউন্টারে বসতে চায়, কিন্তু তার বস তাকে সোজা মানা করে দেয় এবং বলে তুমি ক্যাশে বসলে আমার ব্যবসায় অনেক খারাপ প্রভাব পড়বে। এটা শুনে বেনের একটু মন খারাপ হয়, যার জন্য সে আর কিছু বলে না। অন্যদিকে জেসন ছিল ধনী, আত্মবিশ্বাসী, অহংকারী টাইপের একজন ট্রেডার। অন্যদিকে আমাদের জয়ীকে দেখানো হয়, যাকে কিনা তার বান্ধবী একটা পার্টিতে যাওয়ার কথা বলে, কিন্তু যেমনটা বলেছিলাম সে ছিল একজন ইন্ট্রোভার্ট, যার জন্য সে যেতে অস্বীকার করে দেয়। এবং পরের দিন সকালে জয়ী ঘুম থেকে উঠলে তার বান্ধবী তাকে একটি বক্স দেয়, যেটা কিনা কেউ একজন তার দরজার সামনে রেখে গিয়েছিল। তখন তার বান্ধবী তাকে বলে, তোমার কি প্রফেসরের সাথে কোনো রিলেশন আছে নাকি? আমার তো মনে হয় এটা তোমার প্রফেসর পাঠিয়েছে। কিন্তু জয়ী তাকে বলে, তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনটা না। প্রতিমধ্যে জয়ী বক্সটি খুলে দেখে তার ভেতরে অদ্ভুত একটা রুবিক্স কিউবের মতো বক্স। অন্যদিকে আমরা বেন এবং জেসনকে দেখতে পাই, যাদের কাছেও এই একই রকম রুবিক্স বক্স দেওয়া হয়েছে। এখন কে বা কারা এই বক্সগুলো দিচ্ছে তারা কেউ জানে না। পরক্ষণে তারা এই বক্স নিয়ে একটু সিরিয়াস হয়, এবং তারা বক্স খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কেউ এই বক্সটি খুলতে পারে না। এদিকে বেন তো রীতিমতো হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে, কিন্তু তবুও সে খুলতে পারে না। অন্যদিকে জয়ী খুব মেধাবী হয়, সে খুবই শান্তভাবে সে বক্সের এক সাইড খুলে ফেলে, এবং দেখতে দেখতে সেই বক্সটি তারা সবাই কোনো না কোনো ভাবে খুলেই ফেলে। তখন বক্সের ভেতর থেকে সবার কাছে একটি কাগজ আসে, যেখানে তাদের মিনস স্কেপ রুম নামের একটি খেলার কথা বলা হয়, যেখানে জিতলে তাদের দেওয়া হবে পুরো $10,000। পরক্ষণে তারা সবাই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়। মুভির শুরুতে আমাদের 3জনকে দেখানো হলেও এখানে আমান্ডা নামের একজন মেয়ে এসেছে স্কেপ রুম খেলার জন্য। আমান্ডা মিনস বিল্ডিং এর রিসেপশনে স্কেপ রুমের কথা বলতেই তাকে তার মোবাইল রেখে 3য় তলায় যেতে বলা হয়। মোবাইল কেন রেখে যেতে হবে জিজ্ঞেস করতেই রিসেপশনে থাকা লোক তাকে বলে সমস্ত গেমের পাজেলের সলিউশন বাইরে যাতে কোনোভাবে লিক না হয় তার জন্য। তখন আমান্ডা মোবাইল দিয়ে যাওয়ার সময় সেই লোকটি তাকে বলে এখানে আপনার আর্মি ট্রেনিং কাজে আসবে। আর এখান থেকে আমরা জানতে পারি আমান্ডা আসলে এর আগে একজন আর্মি অফিসার ছিল। আমান্ডা লিফটে ওঠার সময় সেখানে ডেনি নামের একজন আসে। আসলে ডেনি ছিল একজন গেম প্রেমী, সে সবসময় গেম খেলতেই থাকে।
তাছাড়াও সে এসকেপ রুম গেম এর আগেও অনেক খেলেছে। পরক্ষণে আমান্ডা চলে যায় একটি ঘরে, যেখানে সে সবার সাথে পরিচিত হয়। এবং এখানে আমরা মাইক নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা ছিল একজন ট্রাক ড্রাইভার। এবং দেখা যায় আমেরিকার 6জন মানুষ এসেছিল সেই গেমটি খেলার জন্য। পরক্ষণে আমান্ডা ঘরে থাকা রিসেপশনে যেতেই সেখান থেকে বসতে বলা হয় তাদের, এবং কিছুক্ষণ পর কেউ একজন আসবে, যে কিনা তাদের খেলার সমস্ত নিয়ম বুঝিয়ে দেবে। এখন এখানে কে আসবে বা কখন আসবে তা তো বলা হয় না, শুধু তাদের অপেক্ষা করতে বলা হয়। এখানে তাদের কথা শুনে বুঝতে পারি যে ডেনি এসব গেম এর আগেও 93 বার খেলেছে। তাছাড়া তারা সবাই এই খেলায় অংশ নিয়েছে শুধু $10,000 জন্য। তারা ভাবে গেম মাস্টার নামের কেউ একজন এখানে আসবে এবং তাদের সমস্ত খেলার নিয়ম বুঝিয়ে দিবে। তাদের এসব কথা শুনে বেন বিরক্ত হয়ে বাইরে যেতে চায়। যখনই সে দরজা খুলতে যায় ঠিক তখনই দরজার নখ ভেঙে তার হাতে চলে আসে। সবে তখন বেনকে দোষারোপ করতে থাকে যে তুমি কেন নখ ভেঙে ফেললে, এখন আমরা এই ঘর থেকে বের হব কি করে। পরক্ষণে ডেনি তাদের জানায় হয়তো এটাই এসকেপ রুম, অর্থাৎ আমাদের খেলা শুরু হয়ে গেছে। তখন ঘরে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের তো এই খেলার কোনো নিয়মই বলা হয়নি। কিন্তু ডেনি ছিল খুবই এক্সাইটেড, তার ভেতরে কোনো ভয় ছিল না। তখনই তারা লক্ষ্য করে যে দরজার নখে কিছু সংখ্যা রয়েছে, অর্থাৎ সেই সংখ্যা অনুযায়ী তাদের ক্লু খুঁজতে হবে। এবং তারা সবাই ঘরের ভেতরে ক্লু খুঁজতে থাকে, অর্থাৎ সেই ঘরের ভেতরে দরজা খোলার পাজেল রয়েছে, যেটা তাদের সময়ের মধ্যে খুঁজে এই ঘর থেকে বের হতে হবে। পাজেল খোঁজার এক পর্যায়ে আমান্ডা লক্ষ্য করে যে টেবিলে থাকা সব বইগুলো একজন লেখকের, যার নাম কিনা ডক্টর উটেনিউ। এখন ডক্টর উটেনিউ কে তারা কেউ জানে না। পরক্ষণে মাইক বইয়ের ভেতর থেকে একটা স্ক্রু ড্রাইভার পায়। আসলে বন্ধুরা, এটা এমন একটি গেম যে গেমে তাদের বিভিন্ন পাজেল পূরণ করে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ঘর থেকে বের হতে হবে। যেহেতু তাদের খেলা শুরু হয়ে গেছে, এখন তাদের এই ঘর থেকে বের হওয়ার জন্য সেই গেমের পাজেল পূরণ করতে হবে। যে পাজেলের ক্লু এই ঘরের ভেতরে রয়েছে, এখন তাদের চিন্তা শক্তি আর বুদ্ধি খাটিয়ে সেই ক্লু খুঁজে বের করতে হবে। ঠিক তখনই জয়ী বইয়ে লেখা একটি সংখ্যা লক্ষ্য করে। সে মনে করে এটাই হয়তো সেই পাজেল পূরণের একটা ক্লু, এবং সে দরজার নখে সংখ্যাটা দিতেই ঘরের ভেতরে কঠোর একটি শব্দে হিটার চালু হয়ে যায়। সবে তখন জয়ীকে দোষারোপ করতে থাকে, তুমি কেন দরজার নখ ঘুরালে, এখন তাড়াতাড়ি এই হিটার বন্ধ করো। আসলে জয়ী তো ভেবেছিল এটা দরজা খোলার একটি কোড, কিন্তু সে ভাবতেই পারেনি যে তার জন্য ঘরের হিটার চালু হয়ে যাবে। তখন তারা সেখানে থাকা রিসেপশন থেকে ক্লু নিতে যায়, কিন্তু জয়ী লক্ষ্য করে রিসেপশন থেকে একই কথা বলা হয়। শুরুতে যেমনটা তাদের অপেক্ষা করতে বলা হয়েছিল ঠিক তেমনই। এবং জেসন সেখানে একটি লক দেখতে পায়, কিন্তু সেই লকের চাবি ছিল ঘরে লুকানো। রাগে বেন কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার দিয়ে সেই গ্লাসটা ভাঙতে গেলে সে দেখে সেই সিলিন্ডারটা আসলে নকল। তবে তারা সেখানে একটি চাবি পায়, যেটা দিয়ে সেই রিসেপশনের লক খুলতেই তারা দেখে রিসেপশনে কোনো মানুষ নেই, বরঞ্চ সেখানে একটি পুতুল রাখা আছে। আসলে এতক্ষণ তাদের একটি রেকর্ড করা কথা শোনানো হচ্ছিল। প্রচন্ড গরম আর ভয়ে তারা খুব সহজে বুঝতে পারে যদি খুব দ্রুত এই ঘর থেকে বের না হয়, তাহলে তারা এখানে প্রচন্ড গরমে সিদ্ধ হয়ে মারা যাবে। প্রতিমধ্যে জয়ী ডক্টর উটানিউ এর একটি ক্লু দেখে বুঝতে পারে টেবিলে গ্লাস রাখা জায়গা ব্যবহার করতে হবে। ঠিক তখনই জয়ী দৌড়ে চলে যায় টেবিলের কাছে এবং গ্লাস রাখা জায়গাটা চাপ দিতেই দেয়ালে একটি পেন্টিং সরে যায়। তখন তারা সবগুলো পোস্টার একসাথে চাপতেই সেই দরজাটা পুরোপুরি খুলে যায়। আসলে টেবিলে লাগানো ছিল 6টি বাটন, যেটা একসাথে চাপ দিলেই কেবল সেখান থেকে বের হওয়া যাবে। তখন জেসন দেরি না করে সেই রাস্তা ধরে ভেতরে চলে যায় এবং একটু সামনে যেতেই সে দেখে সেখানে একটি জালি আছে, যেটা কিনা সেই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে। এবং সে মাইক স্ক্রু ড্রাইভারটা নিয়ে তার কাছে আসতে বলে। কথা মতো মাইক স্ক্রু ড্রাইভার নিয়ে জেসনের কাছে যায় এবং প্রতিমধ্যে জেসন স্ক্রু ড্রাইভার দিয়ে সে জালিটা খুলে সবাইকে ঘর থেকে বের হতে বলে। তখন সবাই মিলে আমান্ডাকে যেতে বললে আমান্ডা ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে যাওয়ার পর সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং সে তার ইরাক যুদ্ধের একটি ভিশন দেখে, যেখানে যুদ্ধের সময় তার গাড়ি বিস্ফোরিত হয় এবং আমান্ডা তখন মৃত্যুর মুখ থেকে বেঁচে আসে। কিন্তু সেখান থেকে সে বেঁচে ফিরলেও তার ভেতরে ভয়ের কারণে একটি ট্রমার সৃষ্টি হয়, যেটা কিনা এখনো রয়ে গেছে, যার জন্য সে ভয়ে অসুস্থ হয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সেখানে জয়ী যায় এবং আমান্ডাকে সে শান্ত করে নিয়ে বের হয়ে যায়। এদিকে ঘরের তাপমাত্রা ক্রমশ বাড়তেই থাকে
এতটাই তাপ বেড়ে যায় যে সেখানে থাকা পুতুল পর্যন্ত গলতে শুরু করে। তখন বেন এবং ডেনি জীবন বাঁচাতে সেখানে থাকা গ্লাসে পানি করে সেই কোস্টারের উপর রাখে, যাতে করে সেই কোস্টার চেপে রাখা যায়। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়তে চায় না। শেষের একটা গ্লাসে পানির পরিমাণ এতটাই কমে যায় যে সেটার ওজনে কোস্টারটা চেপে থাকে না। আসলে ঘরে যখন আমান্ডা অসুস্থ হয়ে যায় তখন সে এক গ্লাস পানি খেয়ে ফেলে, যার জন্য পানি কম পড়ে যায়। কিন্তু ঠিক তখনই বেন তার মদ গ্লাসের ভেতর ঢেলে দেয়, যার ফলে গ্লাসটি ভরে যায় এবং কোস্টারও চেপে যায় এবং দেখা যায় সেই ঘরটি নিমিষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর ঠিক শেষ মুহূর্তে তারা সেই ঘর থেকে বেরিয়ে আসে অন্য একটি ঘরে, এবং তারা খুব ভালো করে বুঝে যায় যে তারা খুব বাজেভাবে ফেসে গেছে এই মৃত্যুর খেলায়। কিন্তু ডেনের ভেতরে কোনো ভয় ছিল না, সে যেন এই খেলাটাকে আনন্দের সাথে উপভোগ করছে। তো যাই হোক, তারা যেই ঘরে এসে পৌঁছায় সেখানেও ছিল একটি লক, অর্থাৎ তাদের এখানেও পাজেল পূরণ করে ঘর থেকে বের হতে হবে। আসলে সেই ঘর থেকে বের হতে হলে দরজায় লাগানো লক খুলতে হবে তাদের, যেটা কিনা 7টা সঠিক লেটার দিয়ে খোলা সম্ভব। আর এখানে থাকা ক্লু থেকে তারা এটা বুঝতে পারে যে সে লেটারগুলো হবে কোনো প্রেসিডেন্টের নাম অনুসারে। তবে শুধু প্রেসিডেন্টের নাম হলেই হবে না, সেখানে 7টা লেটারও থাকতে হবে, যার জন্য তারা বিভিন্ন প্রেসিডেন্টের নাম দিয়ে লক খোলার চেষ্টা করে, তবে কোনোটাতে কোনো কাজ হয় না। তখনই বেনের নজর পড়ে দেয়ালে থাকা হরিণের শিংয়ের দিকে, যেখানে কিছু লেটার ছিল। তখনই বেনের অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে বেন তার বন্ধুদের নিয়ে গাড়ি চালাচ্ছিল প্রচন্ড মদ্যপ অবস্থায়, যার জন্য তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর গাড়ি চালানোর সময় তারা একটি গান শুনছিল, যেটা কিনা ছিল রুডলফ দ্য রেড নোজ রেনডিয়ার, আর ডেয়ার অর্থাৎ হরিণ। আর সেখানে হরিণের শিং ছিল, যার নিচে কিছু লেটারও ছিল। আর দেয়ালে লাগানো লেখা ইউ উইল গো ডাউন ইন হিস্টোরি, যেটা কিনা ছিল সেই গানেরই একটা লাইন। যেহেতু তারা মার্কিন প্রেসিডেন্টের নাম খুঁজছিল, আর মার্কিন প্রেসিডেন্টের নাম ছিল গেরাল্ড রুডলফ, তাই বেন এখানে রুডলফ নাম বলে। আর রুডলফ নাম দেওয়ার সাথে সাথে লক খুলে যায়। আর বেন এখানে খুব ভালো করে বুঝতে পারে যে মানুষ এই পাজেল তৈরি করেছে, সে কোনো না কোনো ভাবে এখানে থাকা প্রত্যেকের অতীত জানে। তা না হলে অতীতের সাথে কম্বিনেশন করে এত নিখুঁত ভাবে কিভাবে একটি গেম তৈরি করা সম্ভব। তো যাই হোক, তারা তো ঘর থেকে বের হতে পারে ঠিকই, কিন্তু বের হতে তারা এমন এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছায় যেখানে কিনা চারিদিক বরফে ঢাকা ছিল। যদিও এটা ছিল ম্যানমেড অর্থাৎ মানুষের তৈরি, তবে দেখে মনে হচ্ছিল এটা সত্যিই একটা বরফাচ্ছন্ন এলাকা। এখানে ডেনির সামনে যেতেই কিছু একটার সাথে ধাক্কা খায়। নর্মালি এটা তো একটা আর্টিফিশিয়ালি মানুষের তৈরি একটা এসকেপ রুম, যেখান থেকে তাদের খুব দ্রুত বের হতে হবে, তা না হলে প্রচন্ড ঠান্ডায় তারা হাইপোথার্মিয়ায় মারা যাবে। প্রতিমধ্যে তারা তো একটি দরজা খুঁজে পায় ঠিকই, কিন্তু দরজা খোলার জন্য যে চাবি সেটা তারা খুঁজে পায় না। অর্থাৎ তাদের চাবি খুঁজে দরজা খুলে সেখান থেকে বের হতে হবে। পরক্ষণে আমান্ডা একটি জ্যাকেট খুঁজে পায়, তবে জ্যাকেটের রংটা জেসনের খুব পরিচিত ছিল। আমান্ডা তখন বলে একটি জ্যাকেট দিয়ে তারা আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করতে চায়, তবে আমরা কোনো ঝামেলা বাঁধাবো না, বরঞ্চ আমরা এটা শেয়ার করব। অন্যদিকে মাইক একটা ফিশিং রড খুঁজে পায় এবং তারা দেখে সেখানে বিশাল বড় একটি ফিশিং হোল রয়েছে। তারা খুব সহজে বুঝতে পারে যে সেই গর্তের ভেতরে এমন কিছু একটা রয়েছে, যেটা দিয়ে সেই দরজা খোলার কিছু একটা পাওয়া যাবে। তখন মাইক সেই ফিশিং রডটা ভেতরে দিতেই তারা বুঝতে পারে সেই গর্তের গভীরতা তাদের ধারণার বাইরে। তখন জয়ী জ্যাকেটের পকেট থেকে একটি কম্পাস খুঁজে পায়, আর সেখানে থাকা একটি পাজেল ট্রু নট ইজ এ লাই, যেটা অনুসরণ করে সে নর্থ খোঁজার চেষ্টা করে, এবং সে একটি পোলার বিয়ারের কাছে যায়, মানে একটা বিয়ারের পুতুলের কাছে যায় আর কি। এবং জয়ী সেই বিয়ারের কাছে যেতেই তার কম্পাসটা অদ্ভুত রকম ভাবে কাজ করা বন্ধ করে দেয়। তখনই জয়ী বুঝতে পারে যে এখানেই হয়তো কিছু একটা রয়েছে, যার জন্য সে পুতুলটার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে সে একটি ম্যাগনেট খুঁজে পায়। জয়ী তখন ম্যাগনেটটি ফিশিং রডের সাথে লাগিয়ে সেই গর্তে নামিয়ে দেয়। মুহূর্তে মাইক বুঝতে পারে ম্যাগনেটের সাথে ভারী কিছু একটা আটকেছে। অনেক কষ্টে উপরে উঠিয়ে দেখে একটি বিশাল বড় বরফের কিউব, যার ভেতরে রয়েছে একটি চাবি, আর সম্ভবত এটাই সেই দরজার চাবি। তারা এই কিউবটি অনেক ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। তখন তারা এটা গোলানোর পরিকল্পনা করে, যার জন্য বেনের কাছ থেকে তারা লাইটার চায়, যে কিনা একটু দূরে গিয়ে স্মোক করছিল। তখন বেন তার লাইটারটা ছুঁড়ে মারে এবং ডেনি সেটা নিতে যায়, কিন্তু দেখা যায় ডেনি লাইটারটা হাতে নিতেই সেই জায়গা ভেঙে সোজা বরফ গলা পানিতে পড়ে যায় ডেনি।
সবাই তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পানির প্রচন্ড স্রোতের কারণে ডেনি মুহূর্তে ভেসে যায়। তখন তারা এক পর্যায়ে বেনকে দোষ দিতে থাকে। আসলে তারা ভাবে যে বেনই হয়তো সেই গেম মাস্টার, যে এই অদ্ভুত মৃত্যুর পাজেল গেম তৈরি করেছে। তা না হলে এত জায়গা থাকতে সেই জায়গাটা কেন ভাঙলো যেখানে সে লাইটারটা দিয়েছিল। বেন তাদের কথা শুনে বলতে থাকে, দেখো আমি কোনো গেম মাস্টার না, আমি তো সাধারণ একটা স্টোর ম্যানেজার, আর এটা শুধুই একটা দুর্ঘটনা মাত্র, এটার পেছনে আমার কোনো হাত নাই। তখন জেসন সবাইকে চুপ করতে বলে। সে বলে, প্রচন্ড ঠান্ডায় আমরা যদি এখান থেকে বের না হই তাহলে আমরা সবাই হাইপোথার্মিয়ায় মারা যাব, কাজে আমাদের এই কিউবটা শরীরে তাপ দিয়ে গলাতে হবে। এবং দেখা যায় তারা এক পর্যায়ে সেই কিউবটা গলিয়ে ফেলে, এবং এখানে জেসন চাবিটা নিয়ে পাগলের মতো ছুটতে থাকে। আসলে প্রচন্ড ঠান্ডায় জেসন হ্যালুসিনেশন করতে থাকে। তো যাই হোক, অবশেষে তারা দরজাটা খুঁজে পায় ঠিকই, কিন্তু সেখানে চাবি দিতেই সে দরজা খোলে না, বরঞ্চ তাদের বিপরীত সাইডের দরজা খোলে। তখন তারা দৌড়ে বের হতে থাকে এবং দেখা যায় সেই জায়গাটা বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, তারা বরফের ঘর থেকে বের হয়ে এমন এক ঘরে এসে পৌঁছায় যেটা কিনা ছিল আরো কনফিউশনাল। আসলে সেই ঘরের সবকিছু ছিল উল্টো। ঠিক তখনই সেই ঘরটি নড়তে শুরু করে। আসলে সেই ঘরটি লিফটের মতো করে উপরে যেতে থাকে। তখনই সেখানে থাকা একটি কল বেজে ওঠে, যেটা রিসিভ করতে কান ফাটানো শব্দে শুরু হয় অদ্ভুত রকমের গান। প্রতিমধ্যে জেসন সেখানে একটি দরজা দেখতে পায়, যেটার কিনা আবার নখ ছিল না, অর্থাৎ তাদের এখন সেই নখ খুঁজতে হবে। ঠিক তখনই মাইক উপরে থাকা পুল টেবিলে 8 নম্বর বল মিসিং দেখতে পায়, অর্থাৎ তাদের এখন সেই বলটা খুঁজতে হবে। তখনই মাইক বল খোঁজার জন্য সামনে যেতে তাদের সামনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাইক যখনই সামনে যেতে লাগে ঠিক তখনই তীক্ষ্ণ এক শব্দে সেই গানটি বন্ধ হয়ে যায়। আর গান বন্ধ হওয়ার সাথে সাথে মাইক যেখানে পা রাখবে ঠিক সেই জায়গাটা নিচে পড়ে যায়, কিন্তু বেন দৌড়ে এসে মাইককে বাঁচিয়ে নেয়। এখানে আমান্ডা পাজেল পূরণের ক্লু খুঁজতে উপরে উঠে যায় এবং সেখানে সে একটি সেভ বক্স দেখতে পায়, যেটা খোলার জন্য তাকে 4 ডিজিটের পিন কোড দিতে হবে। তখন মাইক মন করে একটি পিন দেয়, ভাবে হয়তো খুলে যাবে, কিন্তু এতটাও সহজ ছিল না সে বক্সটা খোলা। ঠিক তখনই জুই সেখানে একটি স্লাইডিং পাজেল দেখতে পায়, যেটা কিনা সেখানে থাকা বিভিন্ন বই দিয়ে তৈরি করা হয়েছিল। তখন জুই অনেক কষ্টে সেই পাজেল পর্যন্ত যায় এবং মুহূর্তের মধ্যে সেই পাজেলটি সলভ করে ফেলে, যেখানে বিভিন্ন কালার কোড ছিল। তখন মাইক সেই কালার কোড দেখে বুঝতে পারে পাজেলে থাকা কালারের সাথে বলের কালার মিলাতে হবে, এবং বলের যে সংখ্যা পাবে সেটাই হবে আসলে সেভ বক্স খোলার কোড। এমনকি তারা সঠিক কোডটি বের করেও ফেলে, যেটা কিনা ছিল 9810, কিন্তু তবুও সেই বক্সটি খোলে না। এদিকে ক্রমশ ঘরের ফ্লোর এক এক করে ভাঙতে শুরু করে। ঠিক তখনই মাইক এবং বেনের নিচে থাকা ফ্লোর ভেঙে পড়লে তারা সেই স্লাইডিং পাজেলের উপর উঠে পড়ে, কিন্তু সেই পাজেলটি তাদের তিনজনের ওজন নিতে পারে না, যার জন্য পাজেলটি অনেকটা হেলে পড়ে। আর এখানে জয়ী হাত ফসকে নিচে পড়ে জ্ঞান হারায়, এবং জয়ী তার অতীতের একটি ভিশন দেখতে পায়, যেখানে তাদের প্লেন একটি দুর্ঘটনার শিকার হয়, আর সেখানে তার মা সেই দুর্ঘটনায় মারা যায়, যার জন্য জয়ী সেই ট্রমা থেকে আজও বের হতে পারেনি। আর এটার জন্য মূলত সে কারোর সাথে কথা বলে না। তখন জেসন নিচে নেমে তার জ্ঞান ফিরিয়ে জয়ীকে উপরে নিয়ে আসে। জ্ঞান ফিরতে জয়ী আমান্ডাকে বলে, যেহেতু এই ঘরে থাকা সবকিছু ইনভার্টেড, তাহলে সেই কোডগুলো অবশ্যই উল্টো হবে। তখন আমান্ডা 0186 কোড দিতেই সেই সেভ বক্স খুলে যায়, এবং সেখান থেকে তারা সেই 8 নম্বর বল পায়, যেটা কিনা ছিল সেই দরজা খোলার নখ। তখন আমান্ডা বল পকেটে নিয়ে তাদের কাছে যেতে লাগে। আসলে আমান্ডা ছিল ঘরের একদিকে আর সে দরজাটা ছিল অন্যদিকে। যেহেতু নিচের ফ্লোর ক্রমশ খসে পড়ছে, যার জন্য সে পুল টেবিলের সাথে ঝুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ভাগ্য তার সহায় ছিল না। তার পকেটে থাকা বলটি নিচে পড়ে যায়, আর বলটি না পেলে তারা সবাই এখানে আটকা পড়ে মারা যাবে, যার জন্য সে লাফ দেয় সেই বলটি নেওয়ার জন্য। কিন্তু তখনই সেই গানটি বন্ধ হয়ে যায়। তখন সে বলটি ছুঁড়ে মারে জেসনের কাছে, এবং দেখা যায় ফ্লোরটি মুহূর্তের মধ্যে খসে পড়ে। তখন আমান্ডা তার জীবন বাঁচাতে সেখানে থাকা টেলিফোনের তার ধরে ঝুলে পড়ে, কিন্তু বেশিক্ষণ সে তার আমান্ডার ওজন নিতে পারে না, যার জন্য সে তার ছিঁড়ে যায় এবং আমান্ডা সজোরে নিচে পড়ে মারা যায়। তো যাই হোক, পরবর্তীতে তারা এমন একটি ঘরে এসে পৌঁছায়, যেটা কিনা ছিল অনেকটা হসপিটালের মতো। মানে সেখানে হসপিটালের সব বেড ছিল, অপারেশনের সব জিনিসপত্র ছিল। তখন সেখানে তারা এমন কিছু একটা দেখে, যেটা দেখে তাদের চোখ পুরো কপালে উঠে যায়। তারা দেখে যে এই ঘরে যে বেডগুলো রয়েছে সেইগুলো আসলে তাদের জীবনেরই একটা অংশ।
অর্থাৎ যে এই গেম মাস্টার সে খুব ভালো করে তাদের অতীত সম্পর্কে জানে। তখন তারা প্রত্যেকে তাদের একটি করে রিপোর্ট পায়, আর এখান থেকে আমরা জানতে পারি যে তাদের প্রত্যেকের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেখান থেকে তারা সার্ভাইভ করে বেঁচে ফিরেছে। অর্থাৎ তারা প্রত্যেকে ছিল লাকিস্ট একজন পার্সন। এই যেমন জয়ী তার ফাইল হাতে নিয়ে বলে যে সে এবং তার মা একদিন ভিয়েতনাম থেকে প্লেনে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করে জঙ্গলের মাঝে সেই প্লেনটি ক্র্যাশ ল্যান্ড করে, যার ফলে আমার মা সেখানে মারা যায় এবং আমি প্রায় 7 দিন জ্ঞান হারিয়েছিলাম। এদিকে জেসন তার বন্ধুকে নিয়ে একদিন একটি বোট নিয়ে সমুদ্রের মাঝে ঘুরতে যায়, কিন্তু বিশাল বড় একটি ঢেউয়ের কারণে তাদের বোট পানিতে উল্টে যায়। প্রচন্ড ঠান্ডায় সেই সমুদ্রের মাঝে একটি জ্যাকেট ছিল তাদের কাছে, আর ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় জেসনের বন্ধু খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং জেসনকে মারতে চলে আসে। কিন্তু হঠাৎ করে তার বন্ধু সমুদ্রের মাঝে সাঁতরে কোথায় যেন চলে যায়। প্রায় 1 দিন পর জেসনকে সেখানকার কোস্টগার্ড উদ্ধার করে, কিন্তু তার বন্ধুকে আর পাওয়া যায়নি, অর্থাৎ তার বন্ধু সেখানে মারা পড়েছে। এদিকে বেন, যে কিনা মদ পান করে গাড়ি চালাচ্ছিল, একটি দুর্ঘটনার কারণে গাড়িতে থাকা তার সব বন্ধুরা মারা যায়, কিন্তু সেখানে শুধু বেন একাই বেঁচে ছিল। আর মাইক কাজ করতে একটি মাইনে, যেখানে একদিন বিশাল বড় একটি ধস নামে এবং সেখানে থাকা সকলে মারা যায়, শুধু মাইক একাই বেঁচে ছিল। অন্যদিকে আমান্ডা ইরাক যুদ্ধে তার গাড়ি বোম ব্লাস্ট হলে সেখানে সকলে মারা যায়, শুধু আমান্ডা একা বেঁচে ছিল। আর ডেনি, যার পরিবারের সবাই কিনা কার্বন মনো অক্সাইড পয়জনিং এর কারণে মারা যায়। অর্থাৎ তারা 6 জন ছিল এমন মানুষ যারা কিনা জীবনের একটি বড় দুর্ঘটনা থেকে একাই সার্ভাইভ করে বেঁচে ফিরেছে। অর্থাৎ তারা ছিল আমেরিকার সবচেয়ে লাকি পার্সন। আর এই গেম যে তৈরি করেছে সে এটা দেখতে চায় যে এই লাকি পার্সন গুলোর মধ্যে সবচাইতে লাকিস্ট পার্সন কে। ঠিক তখনই সেখানে থাকা টিভিতে ডক্টর উটেনিউর একটি ভিডিও চালু হয়, যেখানে তাদের পরবর্তী 5 মিনিটের ভেতরে কোনো কিছুর একটা লিমিট টেস্ট করে এই ঘর থেকে বের হতে বলা হয়। এখন এখানে কিসের লিমিট টেস্ট করতে হবে তা তো বলা হয় না, কারণ এটা তাদের এই ঘর থেকে বিভিন্ন ক্লুর মাধ্যমে বের করতে হবে। তাৎক্ষণিক তারা ক্লু খুঁজতে শুরু করে এবং মাইক তখন বালিশের ভেতর থেকে কয়েকটি এক্সরে ফুটেজ পায়। তখন জেসন এটা দেখে ভাবে হয়তো এটাই কোনো কোড, কিন্তু ঠিক তখনই বেন বলে ওঠে এটা কোনো কোড না, বরঞ্চ এটা হলো একটা সাইন ল্যাঙ্গুয়েজ, যেখানে ইকেজি মেশিনকে নির্দেশ করে। অর্থাৎ বন্ধুরা, যে মেশিনটা দিয়ে মানুষের হার্ট রেট চেক করা হয়। অন্যদিকে জেসন ঘরে থাকে একটি সিলিন্ডারে বিষাক্ত গ্যাস দেখতে পায়, যে গ্যাসটি 5 মিনিট পর এই ঘরে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ তাদের এই 5 মিনিটের মধ্যে ঘর থেকে বের হতে হবে, আর তা না হলে তারা সকলে এই বিষাক্ত গ্যাসের কারণে মারা যাবে। তখন তারা খোঁজাখুঁজির এক পর্যায়ে সেখানে একটি ইকেজি মেশিন পায়। অন্যদিকে জয়ী ঘরে থাকা সবগুলো ক্যামেরা ভাঙতে থাকে। সে মনে করে এই গেমটা যে অর্গানাইজ করেছে তারা এই ক্যামেরার মাধ্যমে সবসময় তাদের দেখছে, যার জন্য এই গেমে তারা কখনো জিততে পারছে না, তাই তাদের নজর থেকে আগে বাঁচতে হবে, আর এই জন্যই সেই ক্যামেরাগুলো ভাঙতে থাকে। অন্যদিকে জেসন খুব ভালো করে বুঝতে পারে এখন তাদের হার্টের লিমিট টেস্ট করতে হবে। তখন সে বেনকে টেস্ট করতে বললে প্রথমে বেন রাজি হয় না, কিন্তু এদিকে সময় খুব কম থাকায় সে রাজি হয়ে যায় এবং দেখা যায় বেনের হার্টের লিমিট দেওয়ার পরও সেখানে তা ফেল দেখায়। তখন জেসন ভাবে হয়তো আরো বেশি লিমিট দিতে হবে, যার জন্য সে মাইককে টেস্ট করতে বলে, কিন্তু দেখা যায় মাইকের হার্ট লিমিট অনেক বেশি থাকা সত্ত্বেও ফেল দেখায়। তখন সে ভাবে হয়তো আরো বেশি লিমিট দিতে হবে, যার জন্য সে মাইককে সিপিআর দিতে থাকে। আর দেখা যায় সিপিআর দেওয়ার কারণে মাইকের হার্ট লিমিট অনেক বেড়ে যায়, কিন্তু তবুও সেখানে ফেল দেখায়, যার জন্য জেসন অনবরত মাইককে সিপিআর দিতেই থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত সিপিআর দেওয়ার কারণে মাইক সেখানে মারা যায়। এদিকে 5 মিনিট সময় শেষ হয়ে যাওয়ায় সেখানকার বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। আর ঠিক সেই মুহূর্তে জেসন বুঝতে পারে যে বেশি হার্ট রেট নয়, বরঞ্চ সবচাইতে কম হার্ট রেট দরকার, কারণ এই পরিস্থিতির মধ্যে কে সবচাইতে শান্ত থাকতে পারে এটা দেখতে চায় তারা। তখন জেসন খুবই শান্তভাবে লিমিট কমাতে থাকে, আর আমরা দেখি যে জেসনের হার্ট রেট যখনই 50-এ নামে ঠিক তখনই সেখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুলে যায় এবং জেসন সেই ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেন জয়ীকে তাদের সাথে যেতে বললে জয় যেতে অস্বীকার করে দেয়। সে বলে এভাবে আমরা কেউ বাঁচতে পারবো না, বরঞ্চ তোমরা চলে যাও। প্রতিমধ্যে বেন কোনো উপায় না পেয়ে চলে যায়
এবং তারা এমন একটি ঘরে গিয়ে পৌঁছায় যেখানে সারাটা ঘর অদ্ভুত রকমের সাদা কালো রং করা ছিল। অন্যদিকে জয়ের অবস্থা বিষের কারণে খুব খারাপ হয়ে যায়, তার মুখ দিয়ে ক্রমশ ফেপড়ি বের হতে থাকে। অন্যদিকে বেন এবং জেসন সেই ঘরে একটি হ্যান্ডেল দেখতে পায়, অর্থাৎ সেই হ্যান্ডেল খুলে তাদের নিচে যেতে হবে। তখন তারা সেই হ্যান্ডেল খুলতেই হ্যান্ডেলে লাগানো অদ্ভুত এক বিষের কারণে তারা ক্রমশ হ্যালুসিনেট করতে থাকে। তখন তারা লক্ষ্য করে যে সেই হ্যান্ডেলের নিচেই রয়েছে একটি ক্লু, যেটা কিনা ছিল সেই বিষের একটি অ্যান্টিডোট, অর্থাৎ তাদের সেই অ্যান্টিডোট খুঁজে শরীরে ইনজেক্ট করতে হবে। তখন তারা পাগলের মতো সেই অ্যান্টিডোট খুঁজতে থাকে এবং এক পর্যায়ে বেন সেই অ্যান্টিডোট খুঁজে পায়। কিন্তু সেই অ্যান্টিডোট ছিল শুধু একটি, অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজন বাঁচবে। তখন বেন এবং জেসনের মধ্যে শুরু হয় তুমুল মারামারি, কিন্তু মারামারির এক পর্যায়ে বেন জেসনকে ধাক্কা দেয়, যার ফলে জেসনের মাথা সেখানে একটি দেয়ালে ধাক্কা খায় এবং মাথা ফেটে যাওয়ার কারণে জেসন সেখানে মারা যায়। তখন বেন অ্যান্টিডোট শরীরে দিতেই সবকিছু যেন আগের মতো ঠিক হয়ে যায় এবং বেন সেখান থেকে বেড়ে অন্য একটি ঘরে পৌঁছায়, যেটা কিনা ছিল মুভির শুরুতে দেখানো সেই ঘর। অন্যদিকে আমরা জয়ীকে দেখতে পাই, যেখানে কিনা জয়ী সেন্সলেস হয়ে পড়েছিল এবং সেখানে মিনোস কোম্পানির দুজন লোক আসে মৃত লাশগুলো সরাতে। ঠিক তখনই জয়ী উঠে পড়ে এবং সেখানে আসা দুজন লোককে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই সেখানে ছিল একটি অক্সিজেন মাস্ক, অর্থাৎ জয়ী সেই অক্সিজেন মাস্ক পরে এতক্ষণ সার্ভাইভ করেছে। আর যেহেতু জয়ী সেখানকার সব ক্যামেরা ভেঙে ফেলেছে, যার জন্য মিনোস কোম্পানি জয়ী এখানে কি করেছে এটা দেখতে পায়নি। তখন জয়ী সে লোকদের কাছে থাকা একটি গান নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে বেনকে সেই ঘর পিছে মারতেই যাবে, ঠিক তখনই বেন একটি ফায়ার প্লেসে লুকিয়ে পড়ে, যার ফলে সে সেখান থেকে বেরিয়ে আসে। অর্থাৎ সেই ফায়ার প্লেসটি ছিল এখান থেকে বেরিয়ে আসার একটি দরজা। সেখান থেকে বেরিয়ে এসে বেন অদ্ভুত এক ঘরে এসে পৌঁছায়, যেখানে চারিদিকে অনেক মনিটর রয়েছে, অর্থাৎ এখান থেকে এই খেলা কন্ট্রোল করা হতো এবং সব পার্টিসিপেন্টদের দিকে নজর রাখা হতো। ঠিক তখনই সেখানে একজন লোক আসে, আর মূলত এই লোকটিই ছিল গেম মাস্টার, যে কিনা এই পাজেল গেম অর্গানাইজড করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সে কেন এই মৃত্যুর খেলা তৈরি করেছে। তখনই আমরা জানতে পারি আসলে গেম মাস্টারের উপরে আরো অনেক মানুষ রয়েছে, যারা কিনা তাদের এই খেলা লাইভ টিভিতে দেখছে। শুধু তাই নয়, তাদের উপর তারা ক্রমশ বেট লড়ছে। তারা এটা দেখতে চেয়েছিল যে এদের মধ্যে সবচেয়ে লাকিস্ট পারসন কে। আসলে সেই লোকগুলো তো অনেক গেম খেলেছে এবং বেটও লড়েছে, কিন্তু তারা সব খেলায় বোরিং হয়ে গিয়েছিল, যার জন্য গেম মাস্টার একটি ভিন্ন খেলা অর্গানাইজড করে, যেটা কিনা ছিল এই এসকেপ রুম। যে খেলায় তারা এমন সব লোকদের বাছাই করেছে যারা কিনা একবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, যাতে তারা এই খেলা দেখে আরো আনন্দিত হয় এবং তাদের মধ্যে সবচেয়ে লাকিস্টকে এটা দেখতে পারে তারা। আর এখানে বেন এই খেলা জিতেছে, তাহলে কি তাকে ছেড়ে দিবে গেম মাস্টার? একদমই না। ঠিক তখনই গেম মাস্টার পেছন থেকে বেনের গলায় একটি তার পেঁচে ধরে মারার জন্য, কিন্তু ঠিক তখনই সেখানে জয়ী আসে এবং গেম মাস্টারকে গুলি করে এবং দেখা যায় বেন এবং জয়ী মিলে তাকে এক পর্যায়ে মেরে ফেলে। ঠিক তখনই পার্টিসিপেন্টদের তালিকায় গেম মাস্টারের নাম উঠে পড়ে। তবে এতক্ষণ তো সে ছিল গেম মাস্টার, কিন্তু জয়ীর হাতে মারা যাবার পর সে হয়ে যায় একজন পার্টিসিপেন্ট। অর্থাৎ গেম মাস্টারের উপরেও এমন কেউ রয়েছে যে কিনা এই খেলা অর্গানাইজড করছে। আর এরপর জয়ী আর বেন বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর মৃত্যুর খেলায় ভরা মিনোস বিল্ডিং থেকে। প্রতিমধ্যে জয়ী বেনকে হসপিটালে ভর্তি করে এবং সে পুলিশকে নিয়ে চলে যায় সে মিনোস বিল্ডিং এ। কিন্তু সেখানে যাওয়ার পর রীতিমতো তার চোখ পুরো কপালে উঠে যায়, কারণ এতক্ষণ তারা যেখানে সে মৃত্যুর খেলা খেলেছে, এখন সে বিল্ডিং দেখে মনে হচ্ছে বহু বছর ধরে সে বিল্ডিং পরিত্যক্ত হয়ে আছে। তখন সেখানে থাকা পুলিশ তো রীতিমতো তাকে পাগল ভাবতে থাকে। আর তখন দেয়ালে জয়ী একটি লেখা দেখতে পায়, যেটা কিনা ছিল নো ওয়ে আউট, অর্থাৎ কোনো উপায় নাই। পরক্ষণে জয়ী সেই লেখাগুলো কম্বিনেশন করে বুঝতে পারে সেখানে আসলে উটানিউ লেখা আছে, অর্থাৎ সে মৃত্যুর খেলা এখনো অব্যাহত আছে। কিন্তু আসলে কে এই ডক্টর উটানিউ তা আমাদের এখনো জানানো হয়নি। আর কোনো প্রমাণ না পাওয়ায় সেখান থেকে পুলিশ চলে যায়। আর এই ঘটনার পর কেটে যায় পুরো 6 মাস, যেখানে বেন এখন একটি ভালো চাকরি করে এবং সেখানে জয়ী বেনকে সেই সব সাজানো নিউজ দেখায়, এই যেখানে মাইক নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে, অন্যদিকে জেসন নাকি ড্রাগস নিয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। আসলে তাদের মৃত্যুর রহস্য গোপন রাখা হয় এই ভুয়া নিউজের মাধ্যমে। এই যেমন ডেনে নাকি একটা নদীতে ডুবে মারা গেছে,
কিন্তু সে তো সেই বরফের পানিতে ডুবে মারা যায়। অন্যদিকে আমান্ডা, যে কিনা একা রক ক্লাইম্বিং করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মারা গেছে, অর্থাৎ পাহাড় থেকে পড়ে মারা যায়। কিন্তু আমান্ডা তো সেই স্কেপ রুমে মারা গেছে। তখন জয়ী বেনকে একটি লোগো এবং একটি ম্যাপ দেখায়, যেখানে সে লোগোর উপরে কিছু কোঅর্ডিনেট সংখ্যা ছিল, যেটা কিনা ম্যানহেটেনের একটি পরিত্যক্ত বিল্ডিং এর লোকেশন নির্দেশ করে। আসলে জয়ী চায় এই স্কেপ রুমের শিকড় পর্যন্ত যেতে, কে বা কারা এই খেলা অর্গানাইজ করছে তা জানার জন্য। আর নিউ ইয়র্কে যাওয়ার জন্য সে বেন এবং তার জন্য 2টা টিকিট কাটে। কিন্তু প্রথমে তো বেন যাওয়ার জন্য রাজি হয় না, তবে পরবর্তীতে তার জোরাজোরিতে রাজি হয়ে যায়। কিন্তু তারা যে সেখানে যাবে সেটা অ্যাকচুয়াল গেম মেকাররা জেনে যায়। এমনকি তারা কোন প্লেনে যাবে সেটাও হ্যাকিং এর মাধ্যমে জেনে যায়, যার জন্য তারা একটি প্লেন দুর্ঘটনার সিমুলেশন বানায়, যেখানে প্লেন দুর্ঘটনায় বাঁচার সুযোগ থাকে শুধু 4%। আর এই দৃশ্যের মাধ্যমে আজকের এই অসাধারণ সিনেমা এখানে শেষ হয়। তো বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।